নমস্কার বন্ধুরা, পথের টানে চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেদারনাথ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, কি খাবেন, সব কিছু। কিভাবে যাবেন এই কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরে যেতে গেলে আপনাকে প্রথমে হরিদ্বার পর্যন্ত পৌঁছতে হবে। সেটা দুটো রাস্তা দিয়ে আপনি যেতে পারেন। এক হচ্ছে হাওড়া থেকে কিছু ডিরেক্ট ট্রেন রয়েছে, যেমন দুন এক্সপ্রেস। প্রত্যেক দিন আপনার রাত্রি 8:25 ছাড়বে, পৌঁছবে পরের দিন 4:25 নাগাদ হরিদ্বারে। এছাড়া সোমবার, বুধবার, শনিবার, রবিবার এগুলোতে আপনার চলে হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, আর মঙ্গলবার, শুক্রবার চলে হচ্ছে উপাসনা এক্সপ্রেস। এই দুটো ট্রেনই ছাড়ে হচ্ছে দুপুর 1টার সময়, পৌঁছবে পরের দিন 3:50-এ। এছাড়াও আপনি শিয়ালদা বা হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত রাজধানীতে যেতে পারেন। ওখান থেকে বাস বা শেয়ার কার পৌঁছতে পারেন হরিদ্বার পর্যন্ত। আজ 13 মে 2022, ঘড়িতে এখন 4:15। আমি সপরিবারে উপস্থিত হয়েছি শিয়ালদা স্টেশনে রাজধানী ধরব বলে। ট্রেনটি ছাড়বে 4:50-এ। এখান থেকে আমরা কাল অর্থাৎ 14ই মে পৌঁছাবো সকালে দিল্লি। নিউ দিল্লি থেকে আমরা কালকে সকালে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হব। কেদারনাথ মন্দিরটি অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত খোলা থাকে। দিনটা নির্দিষ্ট থাকে না, তিথি অনুযায়ী দিনটা পরিবর্তন হয়। বাকি 6 মাস প্রবল তুষারপাতের কারণে মন্দিরটি বন্ধ থাকে। এই বছর 2022 সালে মন্দিরটি খুলেছে 6ই মে এবং বন্ধ হবে 26শে অক্টোবর। এই সেই রোজগারের দমদম স্টেশন। তবে আজ বাড়ি ফেরার কোনো তাগিদ নেই। আজ আমরা ছুটে চলেছি এক অজানা জগতে পাড়ি দেব বলে। আমাদের এই যাত্রাপথের সঙ্গী আপনারাও। চলুন, আপনারাও আমাদের সাথে কেদারনাথ দর্শনের সাক্ষী হবেন। এখন বাজে 10:50। এখন আমাদের ট্রেন ঢুকছে নিউ দিল্লি স্টেশনে। দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস, এটি হরিদ্বার পর্যন্ত যায়, 3:20-তে ছাড়ে। কিন্তু আমরা অতক্ষণ অপেক্ষা করব না, আমরা বাসে হরিদ্বারের দিকে রওনা দেব। Amritsar Junction Paschim Express has arrived on platform number 5. স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটা শেয়ার ট্যাক্সি ভাড়া করলাম, যেটি ভাড়া নিল 500 টাকা। আমরা 6 জন ছিলাম আর অন্য কেউ ছিল না, তো 6 জনই আমরা 500 টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত রওনা। এখানে ক্যাব সার্ভিসও আছে। আপনারা এই শেয়ার কার বা আমাদের মতো গাড়ি বুক না করে ক্যাবেও যেতে পারেন। এছাড়াও আপনারা ডিরেক্ট হরিদ্বার পর্যন্ত ক্যাব বুক করে বা গাড়ি বুক করে ডিরেক্ট যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে বাসের তুলনায়। এই যে দেখো লাল কেল্লা, এটা লাল কেল্লা।
ঘড়িতে এখন 11:30। আমরা পৌঁছে গেলাম ISBT অর্থাৎ ইন্টার স্টেট বাস টার্মিনাসের কাশ্মীরি গেটে। আমরা এসি বাস খুঁজছিলাম, কিন্তু আমাদের লাকটা খারাপ, এসি বাস পেলাম না, কিছু করার নেই। এখানে প্রচণ্ড গরম, গরমেই আমাদের যেতে হবে। সব ভালো তো আর সব সময় হয় না, খারাপ ভালো নিয়েই আমাদের পথ চলা। দিল্লিকে পুরোপুরি না দেখেই আমাদের ফিরতে হচ্ছে, কারণ আমাদের লক্ষ্য অনেক দূরে। তবে কি জানেন তো, কিছু কিছু জায়গা এই কিছু না জানা না দেখা থাকা ভালো, তাহলে ফিরে দেখার আকাঙ্ক্ষা থাকে। I never see you happy. You always treat me badly. You say you always start, and you're mad. Why don't you get a life and leave the blame behind? And I can't live without you. বাসে যেতে যেতে হঠাৎই চোখে ধরা দিল একটি বিখ্যাত ব্র্যান্ড, নামটা আমি বলছি, তার ইউনিভার্সিটি আর হেড অফিস বলুন, ফ্যাক্টরি বলুন, বিশাল বিস্তৃত এলাকা জুড়ে, মানে এটা আপনারা একটা দিক দেখছেন, দুধারে, রাস্তার দুধারে বিস্তৃত এলাকা জুড়ে এদের এটা গড়ে উঠেছে। নাম হলো পতঞ্জলি। আমাদের বাসটি ছেড়েছিল মোটামুটি 12টা নাগাদ, এখন প্রায় 5টা বাজে। এখন আমরা হরিদ্বারে ঢুকছি। বাসে যেতে যেতেই আমাদের হরিদ্বারের গঙ্গার প্রথম দর্শন হয়ে গেল। হরিদ্বারের গঙ্গা এই কারণে বিখ্যাত, কারণ এখানেই প্রথম হিমালয় থেকে অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে সমতলে প্রথম প্রবেশ করে। এছাড়াও হরিদ্বারের গঙ্গা মন্দাকিনী, ভাগীরথী, অলকানন্দা এছাড়াও আরও বেশ কয়েকটি নদীর মিলনস্থল। হরিদ্বারে পৌঁছে আপনারা হরিদ্বার স্টেশনের কাছেই হোটেল বুক করে নিন। রাত্রিটা থাকার জন্য মোটামুটি রেঞ্জ পেয়ে যাবেন 500 থেকে 700 টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। তো পরের দিন সকালবেলায় আপনাকে বাস ধরে বা শেয়ার ট্যাক্সি করে আপনাকে পৌঁছতে হবে রুদ্রপ্রয়াগ বা সোনপ্রয়াগ পর্যন্ত। আমরা থাকবো হরিদ্বারের আদ্যাপীঠ ব্রাঞ্চে। আমরা 5:30 পৌনে 6টা নাগাদ মোটামুটি ঢুকলাম। তো জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা নিয়ে আমরা ডিটেলস ভিডিও পরে আপনাদেরকে জানাবো। মোটামুটি আপনারা যদি এখানে থাকতে চান, তার জন্য আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা থাকতে পারেন। পরের দিন ভোর প্রায় 6:30 নাগাদ আমরা রওনা দিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আর হরিদ্বার থেকে আপনারা যদি পার্সোনাল কার বুক করে যেতে চান, সেক্ষেত্রে এবারে রেটটা কিন্তু প্রচণ্ড হাই রেট রয়েছে, যেহেতু পিক সিজন, 2 বছর পর মন্দির খোলা হলো, সেই কারণে মোটামুটি আপনার কার বুকিংয়ে ওয়ান সাইডে আপনার পড়ে যাচ্ছে সোনপ্রয়াগ পর্যন্ত, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত বুকিংয়ে প্রায় 17 থেকে 20 হাজার টাকা ওরা নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাসে যদি সম্ভব হয় আপনারা বাসে ট্রাভেল করুন, খরচটা একটু কম হবে। বাসে করে রুদ্রপ্রয়াগ পর্যন্ত আপনার ভাড়া পড়ে যাবে হরিদ্বার থেকে মাথা পিছু 800 টাকা করে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই রুদ্রপ্রয়াগই হলো দুটি গুরুত্বপূর্ণ নদীর মিলনস্থল। একটি হলো মন্দাকিনী, যেটি কেদারনাথের পাশ দিয়ে বয়ে চলেছে। আমরা আমাদের যাত্রাপথে মন্দাকিনীকে পাশে পাবো। আরেকটি হলো অলকানন্দা। এরপর রুদ্রপ্রয়াগ থেকে শেয়ার কারে করে আপনার যেতে হবে সোনপ্রয়াগ পর্যন্ত। সোনপ্রয়াগ পর্যন্ত যেতে আপনার মাথা পিছু খরচ পড়ে যাবে প্রায় 250 টাকা করে। ঘড়িতে দুপুর 2:30। আমরা তখন সোনপ্রয়াগের পথে।
হঠাৎই দেখা মিলল শিলাবৃষ্টি। এই সোনপ্রয়াগও কিন্তু দুটো নদীর মিলনস্থল, মন্দাকিনী আর বাসুকি। আমরা সোনপ্রয়াগ ঢুকলাম ঘড়িতে তখন 4:30। কোন ভোর থেকে যাত্রা শুরু করেছি, বাসে গাড়িতে। সত্যি কথা বলতে গেলে কলকাতায় থাকলে হয়তো অনেকটা কষ্ট হতো, কিন্তু এখানে এত অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, একটুও ক্লান্তি নেই। এরপর সোনপ্রয়াগ থেকে আপনাকে আবার শেয়ার কারে করে পৌঁছতে হবে গৌরীকুণ্ড পর্যন্ত, এবং মাথা পিছু ভাড়া পড়বে 50 টাকা। সোনপ্রয়াগেই আছে সব থেকে বড় কার পার্কিং। যারা গাড়ি বুক করে আসতে চান বা বাইক বুক করে আসতে চান, তাদের এখানেই রেখে সামনে রওনা দিতে হবে, কারণ এরপর আর কোনো প্রাইভেট গাড়ি সামনে অ্যালাউ নেই। আর একটা কথা বলে রাখি, যাদের সাথে বেশি লাগেজ থাকবে তারা এখানে লকার রুম আছে, লকার রুমে আপনারা সেই লাগেজ রেখে ওপরে উঠতে পারেন। এখান থেকে আমাদের পথের সাথী হয়ে গেল বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সাথে জ্যাম। প্রায় 15-20 মিনিটের রাস্তা পেরোলাম 1 ঘন্টা ধরে। অনেকে সোনপ্রয়াগ থেকেও ট্রেকিং শুরু করে, কিন্তু সেক্ষেত্রে তাদের 5 কিলোমিটার মতো ট্রেকিং বেশি করতে হয়। সব থেকে ভালো গৌরীকুণ্ড পর্যন্ত এগিয়ে যান, তারপর ট্রেকিং শুরু করুন। গৌরীকুণ্ডে পৌঁছে আপনারা একটা হোটেল ঠিক করে নিন রাত্রিটা ওখানে থাকার জন্য। আপনার মোটামুটি খরচ পড়ে যাবে মাথা পিছু 400 থেকে 500 টাকার মধ্যে। গতকাল সারা রাত বৃষ্টি হওয়াতে আমরা তো ভেবেছিলাম এখান থেকেই মনে হয় আমাদের ফিরতে হবে, কারণ বৃষ্টির মধ্যে মা বাবারা তারা সকলেই বয়স্ক মানুষ, তাদের নিয়ে ওপরে ওঠাটা একেবারেই অসম্ভব আমাদের পক্ষে। যাই হোক, কেদারনাথ বাবার টানেই বলুন, মা বাবার আশীর্বাদই বলুন, আমাদের বৃষ্টিটা সাময়িক সমস্যা হলেও পুরোপুরি প্রতিবন্ধকতা আনতে পারেনি। এছাড়া আপনারা গভর্নমেন্টের কিছু হোটেল রয়েছে, যেমন GMVN এর হোটেল রয়েছে, ওগুলো আপনি ওয়েবসাইটে গিয়ে GMVN ওয়েবসাইটে গিয়ে বুক করে নিতে পারেন। ডেসক্রিপশানে আপনাদের দিয়ে দেওয়া হবে। এখানে নিচেই খাবার ব্যবস্থা আছে, ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই ওরা বিক্রি করে। তো মোটামুটি থালি আমাদের নিয়েছিল, গতকাল রাতে আমরা খেয়েছিলাম, থালি নিয়েছিল 200 টাকা করে। আমরা এই হোটেলের ডিটেলসটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা বুকিং করতে চাইলে করে নিতে পারেন। আমরা আমাদের এক্সট্রা সমস্ত লাগেজ এখানে রেখেই উঠেছিলাম। আমাদের ব্যাগ প্রতি নিয়েছিল 100 টাকা। আজ 17ই মে, ঘড়িতে এখন ভোর 5:29। আমরা সপরিবারে রওনা হলাম কেদারনাথের উদ্দেশ্যে। গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু থেকে কেদারনাথ পর্যন্ত দীর্ঘ 16 কিলোমিটার পথে আপনি সাথে পাবেন অসংখ্য পূর্ণার্থী, প্রাকৃতিক সৌন্দর্য আর স্রোতস্বিনী মন্দাকিনীকে। যারা ঘোড়ায় যেতে চান তারা ঘোড়া এখান থেকেই বুক করে নিতে পারেন। এখানে এদের গভর্নমেন্ট রেট ফিক্স করা আছে, এরা ইচ্ছে মতো দাম বাড়াতে পারে না। 2540 টাকা ওয়ান সাইড। পরিবারের সবাই আমরা আপাতত হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো যাত্রা শুরু, কিন্তু যাত্রা শুরুতেই আমি জানি না অন্য সময় কি পরিস্থিতি থাকে, এখানে তো দেখছি এক পাও এগোনো যাচ্ছে না। সামনে কি সমস্যা হয়েছে আমরা কিছু বুঝতে পারছি না, এত জ্যাম, তার সাথে ঘোড়া, মানুষ, এক পাও কেউ এগোতে পারছে না। ভীষণই বাজে পরিস্থিতি এখানে। আমরা এতক্ষণ দাঁড়িয়ে শুধুমাত্র গেটটা ক্রস করতে পেরেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড়ে ধস নেমে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, খুবই খারাপ অবস্থা। গতকাল রাতে সারাদিন বৃষ্টি হয়েছে আপনাদের বললাম, তো তার জন্যই সম্ভবত এই ধসটা নেমেছে। তো এখন সামনে কি পরিস্থিতি, কি অবস্থা আমরা বুঝতে পারছি না। কতক্ষণে এই রাস্তা ক্লিয়ার হবে, আমরা আদৌ যেতে পারবো কিনা। প্রচুর প্রচুর মানুষের ভিড়, বিশাল বড় ক্রাউড এখানে হচ্ছে। তো কিভাবে সামনে এগোবে, অনেক সরকারি দপ্তর থেকে অনেক লোকজন এসছে, তারা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। তো দেখা যাক কি হয়, এখন সামনে বোঝা যাচ্ছে না কি হবে। সেই সময় শুধু মনে মনে একটাই কথা বলছিলাম, হর হর মহাদেব, এত দূর এসে, এত কষ্ট করে এসে আমাদের যেন ফিরে যেতে না হয়। তুমি শুধু এইটুকুই দেখো।
রাস্তা এখন কিছুটা হলেও অনেক কষ্ট করে এনারা পাথর ভেঙে অনেক বড় বড় পাথর সরিয়ে রাস্তাটা কিছুটা হলেও পরিষ্কার করেছে। তো ওই ধারের দিকে একটু বেশি পাহাড়ি রাস্তা মতো বেরিয়েছে, যেটা দিয়ে যারা ছেলেরা ইয়াং ছেলেরা তাদেরকে পাস করতে বলছে। আর বাকি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবেই আগে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে ছাড়ছে, এখনও আটকে পড়ে আছে যারা ঘোরাতে যাচ্ছে, যারা পিট্টুতে যাচ্ছে তারা পেছনে সবাই আটকে আছে। আমরা বেরিয়ে যাওয়ার পরে রাস্তা কিছুটা হয়তো ক্লিয়ার হলে তারপর ওদেরকে ছাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ঝুঁকি নিয়ে এই রাস্তাটা পেরোচ্ছি। তো আমরা যে ঝুঁকিটা নিচ্ছি সেটা তো সাময়িক ঝুঁকি। এখানে যারা বাস করে, এই পাহাড়ি এলাকাতে যারা বাস করে, তারা নিত্যদিন এই রকম ঝুঁকি নিয়ে থাকে। পাহাড় যেরকম কঠোর কঠিন পাথর দিয়ে তৈরি, ঠিক এখানকার মানুষগুলো ওই রকম কঠোরভাবে পরিশ্রম করে তাদের জীবনযাত্রা অতিবাহিত করে। আমার পাশ দিয়ে একজন চলছিল, তার মাথায় কত কিলো যে বিশাল ওজন চাপানো ছিল, সেই ওজন নিয়েই আমার পাশে অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, যারা পিট্টুতে যারা পিঠে করে মানুষ তুলছে, তারা সেই মানুষটাকে যে নামাবে সেইটুকু পর্যন্ত জায়গা নেই, সেই এতটাই গ্যাদারিং এখানে। তো সেই মানুষটাকেই সে মাথায় করে পিঠে করে ওইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। মানে কি যে কঠোর পরিশ্রম এরা করে সেটা চোখে না দেখলে মানে বিষয়টা বোঝা যাবে না। আমরা যারা সমতলে থাকি তারা তো এদের এই কঠোর পরিশ্রমটাকে আমরা কখনোই সেটা ফিল করতে পারি না। এই দীর্ঘ 16 কিলোমিটার ট্রেককে 5টি ভাগে ভাগ করা হয়। গৌরীকুণ্ড থেকে জঙ্গলচটি 4 কিলোমিটার, জঙ্গলচটি থেকে ভীমবলি 3 কিলোমিটার, ভীমবলি থেকে লিঞ্চলি 4 কিলোমিটার, লিঞ্চলি থেকে কেদারনাথ 5 কিলোমিটার। তার মধ্যে 1 কিলোমিটার দূরত্বে কেদারনাথের বেস ক্যাম্প আছে। ঘোড়া কিন্তু ওই বেস ক্যাম্প পর্যন্তই যাবে। রাস্তা কোথাও কোথাও খুবই খারাপ, তারপরে বৃষ্টি হলে তো আরও কাদা হয়ে যাচ্ছে। ঘোড়ারা যাচ্ছে, পটি ভীষণই নোংরা কোথাও কোথাও। এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কের খুবই সমস্যা, তাই পরিবারের লোকজনরা মিলে একসঙ্গেই হাঁটার চেষ্টা করুন। আর তাছাড়া এখানে কোনো সময় হারিয়ে গেলে কোনো অ্যানাউন্সমেন্ট সিস্টেম সারা রাস্তা জুড়ে নেই, সেটা আছে সেই কেদারনাথ মন্দিরের চারপাশে। সেই জন্যই চেষ্টা করুন যে পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব যাদেরকেই নিয়ে যান না কেন, একসঙ্গে সবাই মিলে হাঁটতে। অবশ্যই সাথে করে গরম কাপড় কিছু রেখে দেবেন এবং কিছু ড্রাই ফ্রুট যেমন খেজুর বা আপনার চকলেট, বিস্কিট এই জাতীয় খাবার কিন্তু সাথে ক্যারি করবেন। যদিও চলার পথে আপনি অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন, তবু আমার মনে হয় সেগুলোর থেকে আপনার এই ড্রাই ফ্রুটগুলো বেশি কাজে দেবে। এছাড়া গ্লুকন-ডিও আপনি সাথে রাখতে পারেন। গৌরীকুণ্ড বা সন্টু এক যেখান থেকেই আসুন না কেন, একটা লাঠি অবশ্যই সংগ্রহ করে নেবেন। 30 টাকা মতো নেবে। লাঠিটা ফেরত দেওয়ার পরে ওরা আবার 10 টাকা রিটার্ন করে দেয়। তো আমাদের একটা ভুল হয়েছিল, আমরা হোটেলের পেছন দিক দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, তাতে একটু শর্টকাট হয়েছিল। তো তার জন্য আমরা ওই মেন যে রাস্তাটা দিয়ে আসার সেই রাস্তাটা দিয়ে আসিনি বলে আমরা লাঠির কোথাও দোকান পাইনি। তো তার জন্য আমাদের অনেকটা রাস্তায় লাঠি ছাড়া উঠতে হয়েছিল। তো পাহাড়ি চড়াই রাস্তা, লাঠি হচ্ছে অবশ্যই দরকার, না হলে কিন্তু ওঠা খুবই মুশকিল। আমরা এখন 2 কিলোমিটার মতো এসেছি, এসে বসেছি। পিট্টু বাস্কেট এখান থেকেও ভাড়া পেয়ে যাবেন। এরা ওপরে তো মানুষ তোলেই, তাছাড়া লাগেজও ওপরে তোলে। তো ওজন অনুযায়ী এদের দামটা ফিক্স করে। তো আর এছাড়াও পথে এরকম অনেক জায়গাতেই লেবু জল, শশা এগুলোর দোকান পেয়ে যাবেন। ঘোড়াদের রাস্তা আর মানুষের হেঁটে যাওয়ার রাস্তা আলাদা হওয়া খুবই দরকার। এক এক জায়গায় রাস্তা এত সরু যে হাঁটার জায়গা নেই, পুরো ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ঘোড়াতে গেলে ঘোড়াটা ভালো করে দেখে তারপরে উঠবেন, কারণ আমাদের সামনে যেরকম একজন ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়াগুলো অনেক সময় দুর্বল থাকছে, এদেরও ওপরে খুবই চাপ, কারণ ভিড় বেড়েছে, এদেরও অনেকবার করে ওঠানামা করতে হচ্ছে। পথে যেতে যেতে এরকম বিভিন্ন জায়গায় টয়লেটের ব্যবস্থা আছে। এগুলোই হলো পালকি। এগুলোতে পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 4-4.5 ঘন্টা মতো।
খরচ আপনার 9 থেকে 9,500 টাকা মতো, এগুলো পিক সিজনে। আমরা যে খরচগুলোই বলবো, আমরা যেহেতু মে মাসে গেছিলাম, এগুলো পিক সিজন ছিল, খুবই সব কিছুর খরচই বেশি ছিল। যারা সেপ্টেম্বর অক্টোবরে যাবেন তাদের খরচ সব কিছুতেই কম পাবেন, হোটেল থেকে, খাবার থেকে, এই পালকি বলুন, ঘোড়া বলুন, সব কিছুরই খরচ ওই সময় কম থাকে। আমরা এখন জঙ্গল চটিতে 4 কিলোমিটার ট্রেক আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখানেও দেখতে পাচ্ছেন GMVM এর গেস্ট হাউস আছে, কেউ বুক করতে চাইলে এখানে বুক করে নিতে পারেন। বিশ্বের সব থেকে উচ্চতম শিব মন্দির হলো কেদারনাথ। আমরা চলেছি সেই মন্দির দর্শন করতে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গাড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত, যার উচ্চতা প্রায় সমুদ্র সমতল থেকে 11,657 ফুট। অনেকেরই এ বিষয়ে প্রশ্ন থাকে যে কেদারনাথ উঠতে গেলে কি কি নিয়ে যেতে হবে। তো সে বিষয়ে আমি বলবো, ব্যাগটা যতটা পারবেন হালকা করবেন, কারণ পুরো 16 কিলোমিটার ট্রেকিংটাই চড়াইয়ের ওপরে আপনাকে উঠতে হবে। খুব কম 500 মিটার, খুব বেশি হলে আপনাকে হয়তো নামতে হতে পারে, বাকি পুরোটাই আপনাকে ওপর দিকে উঠতে হবে। ড্রেসের দিক থেকে বলবো, ট্রেকিং করার সময় ড্রেসটা একটু হালকা পোশাক পরার চেষ্টা করুন। জিন্স টাইপের টাইট ফিটিংস কিছু পরবেন না। জুতোটা স্নিকার্স পরার চেষ্টা করুন। রাস্তার অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে চটি পরলে উঠতে অসুবিধা হবে। সাথে আধার কার্ড আর 4 গ্রাম রেজিস্ট্রেশনের ডকুমেন্ট প্রিন্ট করে অবশ্যই রাখবেন। এখানে এটা দেখাচ্ছে ওয়াইফাই জোন, কিন্তু আমাদের কারোরই ফোনে কিছু কাজ করলো না। পাওয়ার ব্যাংক একটা কি দুটো, পরিবারে যে কজন যাবেন হিসাব করে পাওয়ার ব্যাংক অবশ্যই ক্যারি করবেন, কারণ চার্জ দেওয়ার কোনো অপশান পাবেন না। সেই হোটেলে গিয়ে উঠবেন, তারপর হয়তো অপশান পাবেন। জলের বোতল একটা সাথে রাখতে পারেন, যদিও ওপরে উঠে আপনাকে জল কিনেই খেতে হবে, সারা রাস্তা জল কিনে খেতে হবে, অতটা জল ক্যারি করা সম্ভব না, তো তাও একটা জলের বোতল রাখতে পারেন। মেডিসিনের মধ্যে নিতে হবে জ্বর, সর্দি, কাশি, পেন রিলিফ, লুজ মোশন ও কনস্টিপেশন। এছাড়া কোল্ড ক্রিম ইউজের, যাদের প্রেশারের বা সুগারের ডেলি ইউজের যে সমস্ত মেডিসিন, সেটা যে যেরকম খান বা যদি কারো থেকে থাকে সেই অনুযায়ী মেডিসিন নিয়ে নেবেন। রেনকোট আপনি ওখানেও পেয়ে যাবেন। মোটামুটি নর্মালগুলো যেগুলো প্রায় ইউজ অ্যান্ড থ্রো আমি ইউজ করেছি, এই জাতীয়গুলো 50-60 টাকা এরকমে পাওয়া যায়। আর একটু বেটারগুলো ওই 150 টাকা 200 টাকা এরকম হয়তো দাম, বাট বেটার হয় যদি বাড়ি থেকেই নিয়ে যেতে পারেন। মোটামুটি একটা আইডিয়া দিলাম। এছাড়া আপনারা নিজেদের সুবিধা মতো করে ব্যাগ প্যাক করবেন। আমরা যতটা উঠে এলাম এখন তো বেশ ভালোই গরম আছে, রোদও পড়েছে পুরো। এখন সামনে হয়তো উপরে উঠলে আরো বেশি ঠান্ডা হবে। রাস্তার ধারে এরকম খাবারের অনেকই দোকান আছে, যেখানে চা, বিস্কিট, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল এরকম অনেকই খাবার পাওয়া যায়। এদের দামগুলো সারা রাস্তা জুড়ে প্রায় একই আছে। ওই ম্যাগি 50 টাকা, চা 20 টাকা, জলের বোতল 25 টাকা কি 30 টাকা, মোটামুটি এরকম। রাস্তার মাঝে মাঝে এরকম অনেক শর্টকাট পাওয়া যাবে। এরা যেরকম শর্টকাট দিয়ে যাচ্ছে, দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে এলো, তাতে ওদের অনেকটা হাঁটাটা কম হলো। এই শর্টকাট রাস্তাগুলো কিন্তু সবার জন্য নয়, কারণ এই রাস্তায় চড়াই বেশি থাকে, বৃষ্টি হলে অত্যন্ত কাদা হয়ে যায়। কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কিছুটা করে হেঁটে আবার বসে বসে উঠবেন, তাহলে কষ্ট কম হবে। संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयारविंदे भवम भवानी सहितं नमामि भवम भवानी सहितं नमामि। जयकारा बोलो जयकारा मेरे केदारेश्वराय तेरा जयकारा। এটা হচ্ছে শুধু ঘোড়াদের আসা রাস্তা, মাঝে 3 কিলোমিটার মতো ঘোড়াদের রাস্তা, আর যারা হেঁটে যাচ্ছে পিট্টু তাদের রাস্তা আলাদা করে দেওয়া হয়েছে। এদের এই কয়েক কিলোমিটার রাস্তা যারা হেঁটে যাচ্ছে তাদের থেকে একটু বেশি ঘুরেই আসতে হয়। এই যে দেখুন রাস্তাটা ঠিক এইভাবে ঘুরে এসছে।
হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামবাড়া। এই রামবাড়া প্রায় কেদারনাথ যাত্রার মাঝামাঝি পড়ে। দেখুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম 10% অ্যালাউ, কিন্তু এখানে ব্রিজের ওপর প্রচণ্ড ভিড়। এটা কিন্তু এখানে দেখার কেউ নেই। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, দেখুন আপনারাও আমাদের সাথে। 2013 বন্যাতে এই ব্রিজটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। তার আগে কিন্তু যাওয়ার রাস্তা ছিল এটাই। এটা হলো মন্দাকিনী নদী। আপনারা দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড স্রোত এখানে। এই নদীটাকে আমরা এতক্ষণ পর্যন্ত সারা রাস্তা জুড়ে ডান দিকে পেয়ে এসেছিলাম। এবার ব্রিজটা ক্রস করার পর থেকে বাঁ দিকে পাবো। দেখুন নদীটিতে 2013 ধ্বংসাবশেষের চিহ্ন এখনো বর্তমান। ব্রিজটা একেবারেই পোক্ত নয়, ভীষণ দুলছে ব্রিজটা। আমরা 7 কিলোমিটার ট্রেক কমপ্লিট করে ফেলেছি। অনেকে হেলিকপ্টারেও যায়, কিন্তু হেলিকপ্টারে গেলে এই প্রাকৃতিক সৌন্দর্য এভাবে অনুভব করা সম্ভব না। বৃষ্টির মধ্যে যাওয়াটা সত্যি খুব কষ্টকর। দেখা যাক আমাদের ফাইনাল ট্রেকটা কমপ্লিট করতে পারি কিনা। এমনিতেই বয়স্ক মানুষ সবাই, তার মধ্যে এভাবে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তাটা খুবই পিছল হতে শুরু করেছে। জয় কেদার। अखंड ज्योति भोले तेरे कदमों में चढ़ाऊं, कदमों में चढ़ा के तेरी आरती में गाऊं। आ जाओ भोले आ जाओ, हमें दर्शन दे के चाहे चले जाओ। आ जाओ भोले आ जाओ, हमें दर्शन दे के चाहे चले जाओ। একটু আগেই কি বৃষ্টি, কি বরফ পড়ছিল, শিল পড়ছিল। এখন আবার দেখুন ঝকঝক করছে রোদ। মানে 10-15 মিনিটও হয়নি। এখানে আসতে গেলে আপনাকে সব কিছুর জন্য প্রিপেয়ার হয়ে আসতে হবে। আমরা বৃষ্টি, বরফ, রোদ সবটাই পাইছি, সব নিয়ে উঠছি। চলুন আমাদের সাথে দেখা যাক আর কি কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন রেনকোট খুলতে শুরু করেছে। ঘোরানো প্রায় 7 কিলোমিটার মতো ট্রেক করে ফেলেছি। এত কিলোমিটার আসার পরেও নিচে একটু গভর্নমেন্ট রেট ছিল 2540, এখানে এসেও 2500 টাকা চাইছে। বুঝতে পারছেন কি অবস্থা। যদি ঘোরাতেই আসবেন মনে করেন, অবশ্যই নিচ থেকে বুক করবেন। এগুলো হচ্ছে গ্লেশিয়ার। হাজার হাজার বছর ধরে এগুলো এভাবেই জমে থাকে। পুরো বরফ, পুরো এরকম বরফ জমে আছে। আমরা এখন চলে এসেছি লিঞ্চলিতে। এখান থেকে আর 1 কিলোমিটার মতো আমাদের ট্রেক আছে। এখানে আমরা টেন্টে থাকবো। প্রচুর ঠান্ডা, জানি না টেন্টে কী করে থাকবো। হাট বুক করার চেষ্টা করেছিলাম, আমাদের দেরি হয়ে গেছে বুক করতে, তো হাটটা আমরা পাইনি। টেন্টে থাকবো আজকে রাত্রিটা। কালকে আরও বাকি 5 কিলোমিটার ট্রেক করে আমরা উঠবো। এইভাবে এখনও ট্রেক করে ঘুরে ঘুরে আমাদের উঠতে হবে। উপরে গ্লেশিয়ার, এখানে এইভাবে গ্লেশিয়ার থেকে জলগুলো নামছে, নেবে এইভাবে বেরিয়ে যাচ্ছে। শুরু হচ্ছে এখন। এই একটু আগে রোদ ছিল, আবার বৃষ্টি। মোটামুটি রেনকোটটা আর খোলা যাচ্ছে না গা থেকে, কারণ খুললেই দেখা যাচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম লিঞ্চলি, বাট প্রচুর ঠান্ডা এখানে। ওই যে দূরে দেখা যাচ্ছে শিবলোক কটেজ, আমরা এখানেই আজকে রাত্রিটা থাকবো। তুমি আগে উঠো না, নিচে দাঁড়াও। এটা হলো এখানকার GMBN এর গভর্নমেন্টেরই রেস্টুরেন্ট। তো এখানে চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ম্যাগি সবই পাওয়া যায়। আমরা শুধু এখানে ডিনারটাই নিয়েছিলাম, 200 টাকা পার থালি। ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু তাও ভিউটা অসাধারণ। সেই ভোর 5:30 থেকে
3:30, প্রায় 10 ঘন্টা হেঁটে ফেলেছি, আমাদের কারোরই আর পা চলছে না। এইরকমই টেন্ট এখানে, এর মধ্যে কোনো একটা টেন্ট হবে আমাদের। ভীষণ এক্সাইটেড টেন্টে থাকবো বলে। এই হচ্ছে আমাদের টেন্ট। এখানে কিন্তু চার্জিংয়ের পয়েন্ট পাবেন না। আমরা তো কেদারনাথের ওপরে উঠে টেন্টে পেয়েছিলাম, তাই পাওয়ার ব্যাঙ্কই এখানে একমাত্র ভরসা। এগুলো হলো স্লিপিং ব্যাগ, এই স্লিপিং ব্যাগেই আজকে আমাদের ঘুমাতে হবে। দরজা মানে হচ্ছে এই যে এটাই হলো দরজা, কিন্তু এর জন্য আমাদের কোনো সমস্যায় পড়তে হয় না। হ্যালো বন্ধুরা, ভেতরে এখন সবাই রেস্ট করছে, আমি এখন চলে এসেছি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাবো বলে। এই যে দেখুন হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার এখানে খুবই নিচ দিয়ে যায়, মানে আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, তার জন্যই মনে হচ্ছে খুব নিচ দিয়ে যায়, তো প্রচণ্ড সাউন্ড এখানে। এগুলো হচ্ছে সেই হাট যেগুলো আমরা বুক করতে চেয়েছিলাম কিন্তু বুক করে উঠতে পারিনি, বুকিং ফুল ছিল। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের একদম কাছেই আমাদের টেন্টটা, কিন্তু টয়লেট কিন্তু আমাদের বলা হয়েছিল যে এর সাথেই থাকবে, কিন্তু এর সাথে নেই, ওই রেস্টুরেন্টের মধ্যেই টয়লেটটা আছে, তো আমাদেরকে ওখানে গিয়েই ইউজ করতে হয়েছে। ঠাকুরের আশীর্বাদে মা বাবারা এখনও অবধি ঠিক আছে, মা বাবাদের নিয়েই সব থেকে বেশি চিন্তা। আমরা যখন ছোট থাকি তখন মা বাবাদের হাত ধরে ঘুরতে যাই, তখন যেরকম আমাদের সব দায়িত্ব তাদের ওপর থাকে, সেরকম এখন তাদের সব দায়িত্ব আমাদের ওপর। প্রায় সকল মা বাবারাই তাদের সন্তানদের প্রতিপালন করার জন্য নিজেদের সকাল্লাদ বিসর্জন দিয়ে থাকেন, তাই তো তাদের নিয়ে আমাদের এই যাত্রা। তাই সকল মা বাবাদের প্রণাম জানিয়ে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় কেদার, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে কেদারনাথ, শুধু কেদারনাথ মন্দির বাইরে থেকেই নয় ভেতরেও দর্শন করাবো, আর থাকছে ভৈরবনাথ মন্দির, যেটি কেদারনাথ থেকে আরও 1 কিলোমিটার ওপরে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।